আসুন সাজু নামের একটা ছেলের কথা বলা যাক। সত্যি বলতে সে ছিল একেবারে নির্লজ্জে আর নাছোড় বান্ধা স্বভাবের এক ছেলে যে তার সারাদিনটা এমন একটা মেয়ের পেছনে ঘুরে কাটাতো যে মেয়ে তাকে পাত্তাই দিত না। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যা কেউ ভাবতেই পারেনি। সাজুর মধ্যে হঠাৎ আত্মসম্মানবোধ জেগে উঠল এবং সে ঠিক করলো ওই মেয়েকে আর বিরক্ত না করে অন্য মেয়েদের দিকে মন দেবে। অদ্ভুত ব্যাপার হলো এতে হিতে বিপরীত হলো। ওই মেয়েটি এখন সাজুকে ফিরে পাওয়ার জন্য পাগল হয়ে উঠল। যেন সাজু শুধুই তার হয়। এই পুরো ঝামেলার শুরুটা হয়েছিল এক সাধারণ দিনে। সাজু বরাবরের মতো ইকাকে দেবীর মতো প্রশংসা করার চেষ্টা করছিল। কিন্তু এবার ইকা মেজাজ হারিয়ে একেবারে রেগে ফায়ার হয়ে গেল। সে খুব কড়া ভাষায় সাজুকে মুখের উপর বলে দিল যে তার কোনো আত্মসম্মান বোধ নেই বলেই সে তাকে কোনোদিন মেনে নেবে না। এই কঠোর কথাগুলো শুনে সাজুর মাথায় যেন বাজ পড়ল। আর সে ঠিক তখনই নিজের কাছে প্রতিজ্ঞা করল যে ইকার পেছনে আর কোনোদিন ঘুরবে না। পরে যখন সে ক্লাসরুমে ঢুকলো সে চুপচাপ নিজের সিটে গিয়ে বসল। না সেই কার্মেকে হা করে তাকিয়ে রইল না বোকার মতো কোনো আচরণ করল। তার এই হঠাৎ পরিবর্তন দেখে পুরো ক্লাসের সবাই অবাক হয়ে গেল। এমনকি শিক্ষকও ক্লাসে ঢুকে বিভ্রান্ত হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন সাজু অন্য সময়ের মতো ইকার তোষামত করছে না। এই অদ্ভুত পরিস্থিতি দেখে পুরো ক্লাস যখন হাসাহাসি শুরু করলো ইকা তখন চুপচাপ বসে নিজের লজ্জা ঢাকার চেষ্টা করছিল। ক্লাস শেষ হওয়ার পর ইকা দেখল সাজু তার দিকেই হেঁটে আসছে। সে ভাবল সাজু নিশ্চয়ই আবার তার সেই পুরনো বিরক্তিকর আচরণ শুরু করবে। তাই সে বেশ বিরক্ত হলো। কিন্তু ইকাকে চমকে দিয়ে সাজু খুব স্বাভাবিকভাবে বলল যে সে আসলে বাথরুমে যাচ্ছে। সে ইকার দিকে কোনো আগ্রহ না দেখিয়ে তাকে পাশ কাটিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই তার বন্ধুরা তাকে একরকম ঘিরে ধরল। তারা জানতে চাইল ইকার সাথে তার বর কোনো ঝগড়া হয়েছে কিনা। সাজু বারবার বলতে লাগলো যে কিছুই হয়নি এবং সে স্বাভাবিক আচরণই করছে। কিন্তু সে যখন ক্লাসে ফিরে গেল তার বন্ধুরা তার মানসিক অবস্থা নিয়ে সত্যিই চিন্তিত হয়ে পড়ল। কারণ সাজুর এই আচরণ ছিল একেবারেই অস্বাভাবিক। লাঞ্চ ব্রেকের সময় ইকা নিজে থেকেই সাজুর সাথে কথা বলার চেষ্টা করলো। কিন্তু সাজু তাকে পাত্তাই দিল না এবং একাই ক্যাফেটেরিয়ার দিকে হাঁটা দিন। তার বন্ধু টাকারও দৌড়ে গিয়ে তাকে ধরল এবং জানতে চাইল তার আসলে কি হয়েছে। সে মনে করিয়ে দিল যে সাধারণত ইকার সাথে লাঞ্চ করার একটু সুযোগ পাওয়ার জন্য সাজু প্রায় পায়ে পড়ার মতো অবস্থা করে। সাজু এমন ভাব করু যেন সবকিছু একদম ঠিকঠাক আছে এবং সেখান থেকে চলে গেল। তার বন্ধুরা সহ সবাই অবাক হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সাজু যখন একা বসে লাঞ্চ করছিল তখন রিনা নামের এক সুন্দরী মেয়ে এসে তার সাথে কথা জমানোর চেষ্টা করলো, কিন্তু সাজুর তখন রোমান্সের কোনো ইচ্ছা ছিল না, তাই মেয়েটি পরে কথা হবে বলে সেখান থেকে চলে গেল। ঠিক পরদিন সাজু ক্লাসে এসে দেখল যে রিনা তার সাথে দেখা করার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। এটা দেখে তাকারও সাথে সাথেই অভিযোগ করল যে সাজু নতুন এই মেয়ের পেছনে ঘোরার জন্য ইকার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ইকা এই অভিযোগ শুনে তার রাগ আর হতাশা সামলাতে না পেরে নিজের আবেগ লুকাতে হন্তদন্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। পরে স্পোর্টস ক্লাসের সময় সাজুর একটু অপরাধ বোধ হতে লাগল, কারণ সে বুঝতে পারছিল ইকা বিশ্বাসটা ভুল বুঝেছে। কিন্তু ইকার সাথে কথা বলার সাহস তার ছিল না। তাই সে ফ্রেশ হওয়ার জন্য লকার রুমের দিকে চলে গেল। সে যখন হাত মুখ ধুচ্ছিল তখন ইকার বেস্ট ফ্রেন্ডকে সেখানে এসে তাকে ধুয়ে দিল। সে সাজুকে নির্লজ্জ মেয়ে বাজ বলে গালি দিল এবং অভিযোগ করল যে সে ইকা আর রিনা দুজনকেই একসাথে নাচানোর চেষ্টা করছে। মিউজিক সে সাজুকে সাবধান করে দিল যেন সে রিনার পেছনে সময় নষ্ট না করে, কারণ রিনা মাত্রই উপরের ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটার সাথে ব্রেকআপ করেছে। কিন্তু সাজু এসব কথায় কান দিল না, কারণ সত্যি বলতে রিনার প্রতি তার কোনো রোমান্টিক অনুভূতিই ছিল না। শেষ পর্যন্ত সাজুর সাথে রিনার দেখা হলো। রিনা তাকে জানালো যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে, কারণ সে আড়ি পেতে শুনেছিল তার বয়ফ্রেন্ড অন্য মেয়েদের নিয়ে কথা বলছে, যারা নাকি তার পছন্দের। সাজু তাকে শান্ত হতে বলল এবং বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করতে পরামর্শ দিল। সে বোঝালো যে ছেলেরা বন্ধুদের আড্ডায় অন্য মেয়েদের নিয়ে অহরহ কথা বলে। এরপর সাজু নিজের করুণ প্রেম কাহিনী খুলে বলল। সে জানাল ইকার সাথে পরিচয় হওয়ার আগে সে অন্য একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল এটা ভেবে যে সাজু তার যোগ্যই নয়। পরিস্থিতি আরো খারাপ হয়েছিল যখন মেয়েটির বয়ফ্রেন্ড মাস্তানি দেখিয়ে সাজুকে বলি করার চেষ্টা করেছিল। সে বলল ঠিক সেই দুঃসময়ে ইকা এসে তাকে সাহায্য করেছিল।
আর সেদিন থেকেই সে ইকার প্রতি অন্ধভক্ত হয়ে পড়ে এবং নিজের জীবনটা ইকার ভালোবাসার জন্যই উৎসর্গ করে, মিউজিক দেয়া। তবে যেহেতু ইকা বছরের পর বছর ধরে তার ভালোবাসা প্রত্যাখ্যান করে আসছে, তাই সে রিনাকে জানালো যে সে আর ইকার পেছনে ছুটবে না, বরং এখন থেকে সাধারণ মানুষের মতো দূর থেকেই তাকে পছন্দ করে যাবে। এই গল্প শুনে রিনার মন তার এক্স বয়ফ্রেন্ডের প্রতি কিছুটা নরম হলো। সে ছেলেটাকে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল এবং তাকে বাস্তবতা বোঝানোর জন্য সাজুকে ধন্যবাদ জানালো। ঠিক পরদিন সকালে ইকা আর তার বান্ধবীকে যখন স্কুলে যাচ্ছিল, তখন তারা রাস্তায় রিনাকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে হাঁটতে দেখেও তারা বুঝতে পারল যে ওই দুজনের আবার মিল হয়ে গেছে। পরে ক্লাসরুমে কে সাজুকে নিয়ে হাসাহাসি করার চেষ্টা করলো। সে কথা দিয়ে বলল যে সাজু ইকা এবং রিনা দুজনকেই হাতছাড়া করেছে, কিন্তু সাজু এতে খুব একটা পাত্তা দিল না, কারণ সে জানত রিনা আসলে তাকে কখনোই ওভাবে পছন্দ করত না। সাজুর এই উদাসীন ভাব দেখে ইকা আগের চেয়ে আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। তাই সে ঠিক করলো সাজুর ব্যক্তিত্বে কেন হঠাৎ এমন আমূল পরিবর্তন হলো এবং তার মাথায় আসলে কি চলছে তাকে জানতেই হবে। স্কুল ছুটির পর সাজু বাড়ি ফিরে গেল। সে ইকার কাছে যতবার খারাপভাবে প্রত্যাখ্যাত হয়েছিল তার স্মৃতিগুলো মনে করতে লাগল। সে ভাবছিল কেন সে নিজেকে মিথ্যে সান্ত্বনা দিত যে এমন একটা মেয়ের সাথে তার কোনো সুযোগ থাকতে পারে। হঠাৎ করেই ইকা তার বাড়ির দরজায় এসে হাজির হলো। সাজু তাকে ভেতরে নিয়ে এলে ইকা লজ্জা পাচ্ছিল এবং খুব জড়সড় আচরণ করছিল, যা ছিল খুবই অদ্ভুত, কারণ সাধারণত সে সাজুকে পাত্তাই দেয় না। অবশেষে ইকা তাকে জিজ্ঞেস করল সে কেন স্কুলে এমন অদ্ভুত আচরণ করছে। সাজু সহজভাবে উত্তর দিল যে কোনো মেয়ে যদি তাকে পছন্দ না করে তবে বারবার তার পেছনে ঘোরাটা খুবই কুরুচিকর কিপি, তাই সে এসব বাদ দিয়েছে। আলোচনা যখন বেশ গভীর হচ্ছিল তখনই সাজুর বোন কেট বাড়ি ফিরে এল। সে এটা দেখে বিশ্বাসই করতে পারছিল না যে তার এই অকর্মা ভাই একটা সুন্দরী মেয়েকে বাড়িতে আনতে পেরেছে। বোনের ঠাট্টা তামাশা থেকে বাঁচতে সাজু সাথে সাথে ইকাকে নিয়ে বাইরে বেরিয়ে এল। ইকাকে এগিয়ে দেওয়ার সময় সাজু তাকে আশ্বস্ত করল যে তার পিছু নেওয়া বা বিরক্ত করা নিয়ে ইকাকে আর চিন্তা করতে হবে না, কারণ সে নিজেকে বদলে ফেলছে। কিন্তু এরপরেই সাজু একটা মস্ত ভুল করে বসল। সে জিজ্ঞেস করল ইকার পরিচিত কোনো সিঙ্গেল বান্ধবী আছে কিনা যার সাথে সে প্রেম করতে পারে। এই কথায় ইকা প্রচন্ড রেগে গেল, কারণ মনে মনে সে চাইছিল সাজুর সব মনোযোগ শুধু তার দিকেই থাকুক। তাই রাগে এসে সে সেখান থেকে দৌড়ে চলে গেল। পরদিন ক্লাসে কে সাজুকে এক অপ্রিয় সত্য কথা শোনালো। সে বলল সাজুর কারণে ইকারকে ছাড়া আর কোনো বন্ধু নেই। তার এই নাছোড়বান্ধা আচরণ আর বাড়াবাড়ি রকমের পাগলামির কারণে সবাই মনে করত যে ইকার সাথে মিশলে অযথা ঝামেলায় জড়াতে হবে। এটা শুনে সাজুর খুব খারাপ লাগলো এবং সে কথা দিল যে ইকার ভালোর জন্য সে তার পথ থেকে সরে দাঁড়াবে। সে রুম থেকে বের হওয়ার পর বন্ধু টাকারও তাকে চেপে ধরল। সে জানতে চাইল কেন সাজু অন্য সময়ের মতো ইকার চাটুকারিতা করছে না, কিন্তু সাজু তাকে নিজের চরকায় তেল দিতে বলল এবং কিভাবে নিজের এই ব্যক্তিত্বহীন আচরণ বিহেভিয়ার দূর করা যায় তা ভাবতে ভাবতে চলে গেল। কিছুক্ষণ পর সিনোমিয়া নামের একটি মেয়ে তাকে থামালো। সে জানতে চাইল সাজুই সেই ছেলে কিনা যে আগের দিন তার বান্ধবী ইউ এর সাথে ধাক্কা খেয়েছিল। সাজুর দুর্ঘটনার কথা মনে পড়ল এবং সে ক্ষমা চাইল। সে বলল একজন প্রকৃত পুরুষের উচিত দেখে পথ চলা এবং মেয়েদের সাথে ধাক্কা না খাওয়া। সাজু এত সহজে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় সিনোমিয়া অবাক হলো, কারণ ওটা নিছকই একটা দুর্ঘটনা ছিল। শেষমেশ সে সাজুকে পরামর্শের জন্য গাইডেন্স রুমে টেনে নিয়ে গেল, কারণ তার স্টুডেন্ট কমিটির সদস্যরা কাজের আগ্রহ হারিয়ে ফেলছিল আর সে তাদের সাথে ঠিকমতো মিশতে পারছিল না। সদস্যরা তাকে বারবার বলছিল যে সিনোমিয়া তাদের কষ্টটা বুঝবে না। সাজু বুঝতে পারল মেয়েটির আসলে বাস্তব জ্ঞান দরকার, তাই সে তাকে পরামর্শ দিল সবার বন্ধু হওয়ার চেষ্টা না করে বসের মতো আচরণ করতে, জোর করে সম্পর্ক তৈরি না করে বরং তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিয়ে তাদের উৎসাহিত করতে হবে। সিনোমিয়া বুঝতে পারু সাজু একদম ঠিক বলেছে এবং তাকে ধন্যবাদ দিল। কিন্তু যখন সে সাজুর নাম জিজ্ঞেস করলো সাজু তখন একটা চালাকি করলো। সে নিজের নাম না বলে বন্ধু টাকার ওর নাম বলে সেখান থেকে সটকে পড়ল। পরদিন সকালে সাজু তার বোনের জন্য ভারী জিনিসপত্র বইতে গিয়ে ফেঁসে গেল। সে বিরক্তি নিয়ে মন্তব্য করল যে মেয়েরা মানেই শুধু ঝামেলা। তখন তার বোন তাকে শুনিয়ে দিল যে ঠিক এই মনোভাবের কারণেই মেয়েদের কাছে তার কোনো পাত্তা নেই। এটা শুনে সাজু দীর্ঘশ্বাস ফেলে নিজের কপালকেই মেনে নিল। ঠিক তখনই তার বোন কেট ইকাকে আশেপাশে দেখতে পেল। সে সাথে সাথে সাজুর হাত থেকে ভারী বাক্সগুলো ছিনিয়ে নিল এবং এক প্রকার জোর করেই তাকে ইকার সাথে কথা বলতে পাঠালো। কিন্তু সাজু তার নতুন সিদ্ধান্তে অটল ছিল যে সে আর ব্যক্তিত্বহীন প্রেমিকের মতো আচরণ করবে না।
তাই ইকার মনোযোগ পাওয়ার জন্য অনুনয় বিনয় না করে সে খুব শুকনোভাবে হাই হ্যালো বলে এমনভাবে হাঁটতে থাকলো যেন ইকা তার কাছে সম্পূর্ণ অপরিচিত কেউ। ইকাকে দেখে মনে হচ্ছিল সে খুব জরুরি কিছু বলতে চায়, কিন্তু স্কুলের গেটের কাছে পৌঁছতেই সে ভয়ে পিছিয়ে গেল। ফলে তাদের মাঝখানের পরিস্থিতিটা বেশ বিশ্রী হয়ে রইল। তারা যখন আলাদা হতে যাবে ঠিক তখনই কেট দৌড়ে এসে সাজুকে সতর্ক করে দিল যে সিনোমিয়া তার উপর প্রচন্ড রেগে আছে এবং তাকে ছাড়ার জন্য ক্লাসরুমের ভেতরে অপেক্ষা করছে। তারা দরজার ভেতর দিয়ে ঢোকার সাথে সাথেই সাজু পালানো ফোন দিয়ে আঁকছিল, কিন্তু সিনোমিয়া গটবট করে তার সামনে এসে দাঁড়ালো। আগের দিন তাকে ভুল নাম বলার সাহস দেখা নয়, সে যে বেশ চোটে আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে সাজুকে হুকুম দিল যেন লাঞ্চের সময় সে আবার গাইডেন্স রুমে দেখা করে। এরপর সে গটগট করে চলে গেল, আর তার লাজুক বান্ধবী ইউ ইউ তার পিছু পিছু গেল। ইকা জিজ্ঞেস করার সুযোগই পেল না যে সাজুর মতো একটা ছেলে ডিসিপ্লিনারি কমিটির প্রধানকে কিভাবে চেনে। তার আগেই টাকারও এসে সাজুকে হেডলক দিয়ে ধরল, কারণ ঝামেলা থেকে বাঁচতে সাজু তার নাম ব্যবহার করেছে। কিন্তু সাজু তো কথায় ওস্তাদ, সে টাকারকে মনে করিয়ে দিল যে টাকারও আসলে সিনোমিয়াকে খুব পছন্দ করে। তাই তার তো খুশি হওয়া উচিত যে অদ্ভুত পরিস্থিতিতে হলেও সিনোমিয়া অন্তত তার নামটা এখন জানে। কিছুক্ষণ পর কেডো তাকে চেপে ধরল। সে জানতে চাইলে এত প্রভাবশালী একজনের সাথে তার এত খাতির হলো কিভাবে। সাজু যখন বুঝিয়ে বলল যে নিজের পিঠ বাঁচাতে সে মিথ্যে বলেছিল, তখন কেইডো তাকে গাধা বল, কারণ সে স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর মেয়েটির সাথে শত্রুতা তৈরি করেছে। লাঞ্চের সময় সাজু সন্ধি করার জন্য গাধা খানিক স্ন্যাক্স নিয়ে গাইডেন্স রুমে হাজির হলো, কিন্তু ইউ ইউ ভয়ে কিছুই খেতে পারল না। তাই সিনোমিয়া একাই সব খাবার মহানন্দে সাবার করে দিল। সাজু বোঝানোর চেষ্টা করল যে তার মতো খারাপ ইমেজের ছেলেদের উপর ছাত্র সংসদের নজর পড়লে সাধারণত স্কুল থেকে বের করে দেওয়া হয়, তাই সে মিথ্যে বলেছিল। কিন্তু সিনোমিয়া তবুও তাকে কথা শোনালো বন্ধুকে বিপদে ফেলার জন্য। সাজু যুক্তি দেখালো যে টাকারও আসলে এই মনোযোগটা পছন্দই করছে। ইউ ইউ যুক্তিটা বুঝলেও সিনোমিয়া কিছুই বুঝল না। শেষমেশ সাজুকে বেশ অস্বস্তির সাথেই পুরো বিশ্বাসটা খুলে বলতে হলো। যা হোক, বেচারি ইউ ইউ তাকে দেখে আবারও ভয় পেয়ে সিনোমিয়ার পেছনে লুকিয়ে পড়ল। ফলে সাজুকে শুধু তার সামনে উপস্থিত থাকার অপরাধেই ক্ষমা চাইতে হলো। তখন সিনোমিয়া আসল কারণটা ফাঁস করল। সে জানাল তাকে ডাকার মূল কারণ হলো ইউ ইউ আগে তার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য অপরাধ বোধে ভুগছিল এবং কথা দিতে চাইছিল যে সে ছেলেদের প্রতি তার এই ভয় কাটানোর চেষ্টা করবে। রুম থেকে বের হওয়ার পর সাজুর বান্ধবীকে তাকে ক্লাসরুমের দিকে নিয়ে গেল। সেখানে দেখা গেল ইকা শেষমেশ অন্য শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব করছে। এটা দেখে সাজু বুঝতে পারল যে এতদিন তার এই বিরক্তিকর পাগলামি ইকার স্বাভাবিক সামাজিক জীবন গড়ে তোলার পথে একমাত্র বাধা ছিল। ঠিক তখনই তার বোনের কাছ থেকে একটা টেক্সট এলো যেখানে তাকে কাউন্সিল অফিসে যেতে বলা হলো। সেখানে পৌঁছানোর পর বোন তাকে জোর করে সামনের একটি ইভেন্টের জন্য কায়িক পরিশ্রমের কাজ করাতে চাইল। সে মানা করার চেষ্টা করল, কিন্তু বোন তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দিয়ে নির্মমভাবে ব্ল্যাকমেইল করল। তাই সে দীর্ঘশ্বাস ফেলে রেকর্ড সময়ে সব কঠিন কাজ শেষ করে ফেল, যা দেখে অন্য সদস্যরা অবাক হয়ে গেল, কারণ তারা তাকে অকেজো ভাবত। তার বোন যখন তাকে পরদিন আবার সাহায্য করার জন্য আটকে রাখার ফোন দিয়ে আঁকছিল, তখন সিনোমিয়া লক্ষ্য করল যে ইউ ইউ গভীর চিন্তায় মগ্ন আছে এবং তাকে জিজ্ঞেস করল যে সাজুর সাথে তার কথাবার্তার কারণেই সে এমন করছে কিনা। পরের দিন ইকা ক্লাসে ঢুকল এবং হঠাৎ একদল মেয়ে তাকে ঘিরে ধরল তার বাড়িতে আড্ডা দেওয়ার আবার নিয়ে। যখন সাজু সেখানে এলো তারা তাকেও আমন্ত্রণ জানালো, কিন্তু সে ভদ্রভাবে প্রস্তাবটি ফিরিয়ে দিল। ক্লাসের পর ইকা তাকে জিজ্ঞেস করতে চাইল যে সে আসলেই আড্ডাটা মিস করতে যাচ্ছে সে কিনা, কিন্তু সে উত্তর দেওয়ার আগেই সিনোমিয়া তাদের মাঝখানে বাধা দিল এবং তাকে অন্য একটি আলোচনার জন্য টেনে নিয়ে গেল। সে সাজুকে বলল যে ইউ ইউ তার নতুন লক্ষ্যের প্রতি সাজুর প্রতিক্রিয়া দেখে খুব হতাশ মনে হচ্ছে। কিন্তু সাজু সোজা সাপ্তাভাবে বুঝিয়ে দিল যে ইউ ইউ সেই প্রতিশ্রুতি শুধু নিজের নিরাপত্তাহীনতা কাটানোর জন্য দিয়েছিল। তাদের মধ্যে যা ঘটেছিল তার জন্য সে আসলে খারাপ বোঝ করেনি। পরের সপ্তাহটি শুরু হলো সেই চিরচেনা বিশৃঙ্খলার মধ্য দিয়ে। যখন কেইট ঠিক করল ক্লাসে সাজুর পিছনে চুপি সারে এসে তাকে ভয় দেখাবে, কিন্তু ছোট মেয়ের মতো চিৎকার করার বদলে উল্টো সে তাকে স্কুলে অনুপযুক্ত পোশাক পরার জন্য অপমান করে বসল। কেইট শুধু চোখ উল্টিয়ে তাকে খেপালো যে তার কোনো আত্মসংযম নেই এবং দেখিয়ে দিল যে তার প্রিয় ক্রাশ ইকাও ঠিক একই পোশাক পরেছে। কিন্তু যেই না সে সপ্তাহান্তের আড্ডা কতটা মজার ছিল তা নিয়ে বড়াই করা শুরু করল, শিক্ষক এসে কথোপকথন নষ্ট করে দিলেন।
কয়েক ঘন্টা পর জিম ক্লাস শেষ হওয়ার পর সাজু যখন জলের কলের কাছে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছিল, তখন তার বন্ধু সাসাকি এসে তাকে অভিনন্দন জানালো যে সে এবার অন্তত ভালো খেলেছে। সাজু যখন জিজ্ঞেস করল টাকারোর সাথে কি অবস্থা, সাকি তাকে সেই বোকা লোকটার কথা বলা বন্ধ করতে বলল এবং সাথে সাথে বিষয় পরিবর্তন করে জানালো যে ইকার ছোট বোন ইয়েরির সাথে সপ্তাহান্তে আড্ডা দিয়ে সে কতটা মজা পেয়েছে। সে সাজুর কাটা ঘায়ে নুন ছিটিয়ে আড্ডার অনেকগুলো খুশির ছবি দেখালো, আর সাজু যখন যখন জিজ্ঞেস করল সে কেন সেখানে ছিল না, তখন তাকে অস্বস্তির সাথে স্বীকার করতে হলো যে আসলে কেউ তাকে আমন্ত্রণই জানায়নি। সাজু পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করল সাসাকিকে এই বলে খেপিয়ে যে সে ইয়েরির সাথে আড্ডা দিচ্ছে, অথচ ঘরে তার একজন অত্যন্ত ঈর্ষাপরায়ণ ছোট বোন আছে যে হয়তো তাকে মেরে ফেলবে। কিন্তু তাদের এই ঠাট্টা থেমে গেল যখন কেড একটা টেক্সট পাঠিয়ে জানালো যে সেদিন তার কোনো সাহায্যের প্রয়োজন। সাসাকি কৌতূহলী হয়ে জানতে চাই কেন সাজু ইদানিং কেডের সাথে বাড়ি ফিরছে না। সাজু স্বাভাবিকভাবে বুঝিয়ে বলল যে তাদের মধ্যে কয়েকদিন ধরে কথা হয়নি এবং দাবি করল যে এটা বড় কোনো ব্যাপার না, কারণ তারা গোপনে একে অপরকে সহ্যই করতে পারে না। কয়েক মিনিট পর ক্লাসে ফিরে টাকারও এসে জিজ্ঞেস করল কেন সাজু ইদানিং এত দূরে দূরে থাকছে। সাজু তাকে মনে করিয়ে দিল যে শিক্ষক তার সিট ক্লাসের একদম সামনে সরিয়ে দিয়েছেন, যার সব ঘটনা থেকে অনেক দূরে। টাকারও তখন বড়াই করে বলল যে সে নতুন একটা বন্ধুর দল পেয়েছে যার মধ্যে কোগা নামের একজন কিছুটা কর্কশ স্বভাবের মেয়ে আছে, এবং সে জোর দিয়ে বলল সাজু যেন তাদের সাথে দুপুরের খাবার খায়। সাজু খাওয়ার সময় তাদের বিরক্তিকর হাসি সহ্য করার যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু পরিবেশটা অদ্ভুত হয়ে গেল যখন তারা ইকার সাথে তার সম্পর্ক নিয়ে জেরা করতে শুরু করল এবং জিজ্ঞেস করল কেন সে আজকাল এত চুপচাপ ও সংরক্ষিত হয়ে গেছে। শততম বার এটা বোঝানোর পর যে তাকে বাধ্য হয়ে ক্লাসের সামনে বসতে হয়েছে, সাজু মজা করে টাকার ওর কলার ধরল এবং তাকে ভাগ্যবান বলে অভিযুক্ত করল, কারণ তার নতুন সিট ইকার ঠিক কাছেই ছিল, যার মানে সে সারাদিন তাকে দেখার সুযোগ পায়। টাকারও সেটা হেসে উড়িয়ে দিল এবং তাকে চিন্তা করতে বারণ করল, কারণ সে বর্তমানে নতুন এক মেয়ের দিকে মনোযোগ দিচ্ছে যে নাকি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু বোকা সাথে সাথে অট্টহাসি দিয়ে উঠল এবং তাকে বাস্তবে ফিরে আসতে বলল, কারণ মেয়েটি নিশ্চিতভাবেই মজা করছিল। টাকারও বিশ্বাস করতে চাইছিল না যে তার সাথে মজা করা হচ্ছে, কিন্তু তাদের তর্কের ঠিক মাঝখানে ইকা হঠাৎ উপস্থিত হলো এবং সাজুকে আক্ষরিক অর্থে টেনে রুম থেকে বের করে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। সাজুর বুক ধড়ফড় করছিল, কারণ ইকাকে দেখে ভীষণ রাগান্বিত মনে হচ্ছিল এবং সে ভয় ছিল, কারণ এমনিতে সে ইকাকে রাগ করার মতো অনেক কারণ দেয়, কিন্তু এবার সে জানত না সে কি করেছে। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। তাই সাজু শেষমেশ সাহস সঞ্চরী করে তার কাছে জানতে চাইল যে সে কেন এত রেগে আছে, অন্তত একটা ইঙ্গিত দিতে। যখন ইকা অবশেষে স্বীকার করল যে সে অন্য মেয়েদের সাথে সাজুর কথা বলা নিয়ে রেগে আছে, তখন সাজু সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল এবং তার সামাজিক জীবন নিয়ে ইকা কেন মাথা ঘামাচ্ছে তা বুঝতে তার কিছুক্ষণ সময় লাগলো। সে তাকে জিজ্ঞেস করল তাতে কি এসে যায়, আর ইকার সাথে সাথে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল যে সে যা ভাবছে তা নয়, এবং এরপর অস্বস্তি এড়াতে সে ঘুরে দৌড়ে পালিয়ে গেল। কয়েক মিনিট পর সাজু তার সিটে সে ফিরে এসে তখনও ইকার রাগের রহস্য সমাধান করার চেষ্টা করছিল। সে ইকার সেরা বন্ধুকে এর কাছে জানতে চাইল, কিন্তু সেও বুঝতে পারছিল না কুয়ার মতো মেয়ের সাথে কথা বলা নিয়ে ইকা কেন ঈর্ষান্বিত হবে। ঠিক যখন সে তার হতাশা প্রকাশ করছিল, তখন পুরো ক্লাস ফিসফিসানি ও কানাকানি শুরু করে দিল, কারণ জনপ্রিয় ছাত্র হাজাতো ক্লাসে ঢুকলো এবং বিশেষভাবে সাজুর সাথে কথা বলতে চাইল। তারা যখন হলওয়েতে গেল, ইকাকে কে একান্তে কথা বলার জন্য একপাশে টেনে নিন। অন্যদিকে হায়াতো সরাসরি কাজের কথায় এল এবং সাজুকে নিজের সম্পর্কে তার সৎ মতামত দিতে বলল। সাজু নিজেকে অপমান করতে দ্বিধা করল না এবং বুঝিয়ে দিল যে সে মূলত অকেজো, যা শুনে হায়াত তার ইকার প্রতি বিখ্যাত পাগলামি সম্পর্কে জানতে চাইল এবং জিজ্ঞেস করল কেন সে হঠাৎ করে এমন ব্যক্তিত্বহীন প্রেমিকের মতো আচরণ বন্ধ করে দিয়েছে। সাজু সে বিব্রতকর বিস্তারিত আলোচনায় যেতে চাইল না, সে শুধু কাঁধ ঝাঁকিয়ে বলল যে সে সিদ্ধান্ত নিয়েছে আর বাড়াবাড়ি করবে না এবং একটু শান্ত থাকবে। হায়াতো উঠে দাঁড়ালো এবং একটি বড় সত্য ফাঁস করল। সে দাবি করল যে সাজুর সাম্প্রতিক ব্যক্তিত্বের পরিবর্তন আসলে তার বোন কায়েদেকে মানসিকভাবে শেষ করে দিচ্ছে, কারণ সে সাজুর এই বিষণ্ণতার জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করেছে। এই অভিযোগ শুনে সাজু পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল, কারণ সে যতদূর জানত তার বোন তাকে দু চোখে দেখতে পারত না এবং তার জীবন দুর্বিষহ করে আনন্দ পেত। তাই সে তার যত্ন নিচ্ছে এই ধারণাটাই হাস্যকর ছিল। যাই হোক, হায়াতো বুঝিয়ে বলল যে কায়েদে সত্যিই বিশ্বাস করে যে তার বছরের পর বছর ধরে করা মৌখিক নির্যাতন এবং বকাঝকা অবশেষে সাজুর মগজ নষ্ট করে দিয়েছে, যার ফলে সে এমন চুপচাপ এবং অন্তর্মুখী হয়ে গেছে।
সাজু তখনও বিশ্বাস করতে চাইছিল না যে তার ঘরে বাস করা ওই ডাইনির আসলে কোনো অনুভূতি আছে। কিন্তু হাজাতু জোর দিয়ে বলল যে এটাই সত্য এবং মূলত তাকে বাধ্য করল তার বোনের সাথে খোলাখুলি কথা বলে সব মিটমাট করে নিতে। হাজাতু স্বীকার করল যে সে আগেই সব ব্যবস্থা করে রেখেছে। তাই তারা একসাথে রওনা দিল। হলওয়ে দিয়ে হাঁটার সময় সাজু লক্ষ্য করল যে পাশ দিয়ে যাওয়া প্রতিটি মেয়ে হাজাতুকে এক নজর দেখার জন্য ঘাড় ঘুরিয়ে ফেলছিল। সে হায়াতোকে জিজ্ঞেস করল, এত নারীর মনোযোগ পাওয়ার পরেও সে কিভাবে এত স্বাভাবিক থাকে। হাজাতু ব্যাখ্যা করল যে সে একসময় খুব রোমান্টিক ছিল, কিন্তু অতীতে হৃদয় ভেঙে যাওয়ার ঘটনা তাকে সতর্ক থাকতে শিখিয়েছিল। সে প্রকাশ করল যে সেই সময় কায়েদেই তাকে বিষণ্ণতায় তলিয়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। আর ঠিক এই কারণেই সে এখন কায়েদে ও তার ভাইয়ের সম্পর্ক ঠিক করার জন্য এত চেষ্টা করছে। কিছুক্ষণ পর সাজু ছাদে পৌঁছল এবং সঙ্গে সঙ্গে তার বোনকে বলল সিনোমিয়ার জন্য অপেক্ষা করতে না, কারণ পুরো মিটিংটাই ছিল তাদের দিয়ে কথা বলাবার জন্য হাজাতুর পাতা একটা ফাঁদ। এরপর সে বোনকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করল যে কোথা থেকে সে এমন নরম মনের হয়ে গেল যে ছোট ভাইয়ের জন্য চিন্তা করছে। যদিও বোন তা অস্বীকার করার চেষ্টা করল, সাজু তাকে চ্যালেঞ্জ দিল তার 10টা গুণের কথা বলতে। এটা প্রমাণ করার জন্য যে সে আসলেই সাজুর দিকে খেয়াল রাখে। বোন যখন তাকে একঘেয়ে এবং অতি সাধারণ বলে একগাদা অপমান করল, সাজু তখন স্বীকার করল যে তার এই কটু কথাগুলো তাকে জীবনের প্রতি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দিয়েছে। তাই সে এতে মোটেও রাগ করেনি। যাই হোক, কায়েদে আবার অপরাধ বোধে ভুগতে শুরু করল। মিউজিক, সে দাবি করল যে তার অনবরত অপমানের কারণেই সাজু কাপুরুষ হয়ে গেছে এবং যে মেয়েটিকে সে ভালোবাসত তার পিছু নেওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু সাজু তাকে ওখানেই থামিয়ে দিল। সে বুঝিয়ে বলল যে ইকাকে বিরক্ত করা বন্ধ করার সিদ্ধান্তটি তার একান্তই নিজস্ব, যাতে ইকা খুশি থাকে। সে তার বোনকে জানালো যে বোনের এই অদ্ভুত ও হতাশ রূপের চেয়ে তার আগের সেই ঝগড়াটে স্বভাবটাই তার বেশি পছন্দ। কায়েদে শেষমেশ বুঝতে পারল সাজু কি বলতে চাইছে, কিন্তু যেই না সে একবারের জন্য তার মিষ্টি দিকটা দেখে সাজুকে জড়িয়ে ধরতে চাই, সাজু তা প্রত্যাখ্যান করল, যা ছিল একটা মস্ত বড় ভুল। হঠাৎ ইকা ঝড়ের বেগে ছাদে এসে সাজুর কলার চেপে ধরল এবং চিৎকার করে বলল যেন সে তার বোনের কাছে ক্ষমা চায়, কারণ বোন যখন ভালো ব্যবহার করতে চাইছিল তখন সাজু তার সাথে অভদ্র আচরণ করেছে। সাজু যখন অবাক হয়ে জিজ্ঞেস করল সে ওখানে কি করছে, ইকা বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে। হাজাতোর সাথে ক্লাসরুম থেকে বের হওয়ার পর থেকেই যে সে সাজুর পিছু নিয়েছিল, স্টক করছিল, তা ফাঁস হয়ে গেল। তাই লজ্জায় মরে যাওয়া এড়াতে সে আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়ে পালাল। কয়েক ঘন্টা পর সাজু উদারতা দেখানোর সিদ্ধান্ত নিল এবং বাড়ি ফেরার পথে দোকান থেকে কায়েদের প্রিয় স্ন্যাক্স কিনল। তার রাগ ভাঙানোর উপহার হিসেব। ছাদে অকারণে অভদ্র আচরণের জন্য সে ক্ষমা চাইল, কিন্তু কায়েদে তার সাথে কথাই বলছিল না। শেষে যখন সাজু হুমকি দিল যে সে সব খাবার একাই খেয়ে ফেলবে, তখন কায়েদের সাথে সাথে প্রতিক্রিয়া দেখালো। সে একদম পেটুক হয়ে কোক গ্রাসে চিপস খাওয়া শুরু করল। তাই সাজু ঠিক করল এর প্রতিশোধ নেবে। সে কায়েদের খাওয়ার সময় সবচেয়ে বাজে ছবিগুলো তুলতে লাগলো, যাতে সেগুলো স্টুডেন্ট কাউন্সিলে তার বন্ধুদের দেখাতে পারে। কায়েদে ক্যামেরাটা দেখে ফেল এবং সাথে সাথে একটা লাঠি নিয়ে সাজুর মাথা ফাটানোর জন্য তেড়ে এলো, যা প্রমাণ করল যে তাদের ভাই বোনের সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। অন্যদিকে একটা রেস্তোরাঁয় বসে ইকা তার প্রিয় বন্ধুকে এর কাছে মনের ঝাল ঝাড়ছিল। সে ভাবছিল কেন সে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাগলের মতো ছাদে সাজু পিছু নিয়েছিল। কে তাকে বাস্তবতা বুঝিয়ে দিল। সে মনে করিয়ে দিল যে এই পুরো ঝামেলার শুরু গত সপ্তাহান্তে, যখন সাজুর বন্ধু ইকার ছোট বোনের সাথে বেশ ভাব জমিয়েছিল। ইকা স্পষ্ট তিঙাসান্বিত ছিল, কারণ সে সব সময় চেয়েছিল যেন সাজি তার পরিবারের সাথে মিশুক। সে ব্যাখ্যা করল 0-0-20 যেহেতু সাজু এখন আর অন্ধের মতো তার পিছু করে না, তাই ইকা এখন তার অভাব অনুভব করছে এবং মরিয়া হয়ে তার মনোযোগ ফিরে পেতে চাইছে। কেউ উল্লেখ করল যে সাজু হয়তো চেষ্টা করা বন্ধ করে দিয়েছে, কারণ সে বছরের পর বছর ধরে তার অনুভূতি প্রকাশ করেছে এবং এখন তার বলার মতো আর কোনো কথা বাকি নেই। তাই ইকা যদি সম্পর্কটা ঠিক করতে চায় তবে তাকেই এখন উদ্যোগ নিয়ে চেষ্টা করতে